নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম এবং আদাব। মাঝখানে আর মাত্র একটা দিন, তারপরেই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তাকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন হবে ২রা জুন নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায়। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের সাধারণ পরিষদের হলে এই নির্বাচনে অংশগ্রহণ করবে সদস্য ১৯৩টা দেশ এবং জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক অঙ্গ হলো এই সাধারণ পরিষদ। এটি নিরাপত্তা পরিষদের সুপারিশে মহাসচিব নির্বাচন করে, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন করে এবং জাতিসংঘের বাজেট অনুমোদন করে। সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকেই এই সভাপতি পদে নির্বাচিত হবে। তো এই লড়াইটা শেষমেশ হচ্ছে সাইপ্রাসের সাথে বাংলাদেশে। সাইপ্রাসের পক্ষে অভিজ্ঞ কূটনীতিক মহামান্য আন্দ্রেয়াস এস কাকৌরিস প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর খলিল। ঠিক এই সময় গত ২৭ এবং ২৮শে মে সাইপ্রাসের একটি শহরে ইউরোপের পররাষ্ট্র মন্ত্রীদের একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট এবং বিশ্ব কূটনীতি নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর উপস্থিত ছিলেন। এই ইনফরমাল মিটিংয়ে এই সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের পক্ষে ওআইসির কিছু দেশ এবং পাকিস্তান, তুরস্ক মূলত কাজ করছে এবং যে কারণে আপনারা দেখেছেন যে তুরস্কে অনেকবার ডক্টর খলিল গিয়েছে এবং সর্বশেষ ডক্টর ইউনূসও ডক্টর খলিলের নির্বাচনের পক্ষে ক্যাম্পেইন করছে। যদিও ডক্টর ইউনূসের এখন বিশ্ব মঞ্চে আর আগের মতো গ্রহণযোগ্যতা নেই, কিন্তু ডক্টর ইউনূসের একটি স্বার্থ আছে, সেটি হলো ডক্টর খলিল যদি সাধারণ পরিষদের সভাপতি পদে জয়লাভ করে তাহলে তিনি যে জাতিসংঘের মহাসচিব হওয়ার খায়েশ এখনো পোষণ করেন, সেই ক্ষেত্রে হয়তো কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবেন। ডক্টর ইউনূস হয় বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন, নাহলে জাতিসংঘের মহাসচিব হবেন। এই দুই লক্ষ্যে বর্তমানে কাজ করছে। এখন পাকিস্তানের মাধ্যমে চীনের সমর্থন আদায়ের জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু চীন খলিলের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেনি। তো এখন সাইপ্রাসের পক্ষে কারা রয়েছে? রাশিয়া, চীন, ইন্ডিয়া এবং সাইপ্রাস একদিকে একটি খ্রিস্টিয়ান দেশ, সুতরাং ইউরোপের অনেক দেশই কিন্তু সাইপ্রাসের পক্ষে। ডক্টর খলিল আমেরিকার পোষ্য বলা হলেও এই নির্বাচনে হয়তো আমেরিকার সমর্থনটা পেলেও বিশ্বব্যাপী আমেরিকা ডক্টর খলিলের ব্যাপারে তেমন ক্যাম্পেইন করছে না। আমেরিকা বর্তমানে সেই অবস্থাতেও নেই। ইরান যুদ্ধে এমনভাবে জড়িয়ে গেছে যে খলিলের নির্বাচন তাদের আর কাপ অফ টি এই মুহূর্তে নেই। সুতরাং ডক্টর খলিল কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ইসলামী বিশ্ব তাও পুরোটা ডক্টর খলিলের পক্ষে নয়। সাইপ্রাসের সাথেও কিন্তু অনেক ইসলামিক দেশের সম্পর্ক খুব ভালো। আফ্রিকাও এই চীন, রাশিয়া, ভারতের সাথে মিলে সাইপ্রাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করছে। সুতরাং ১৯৩টা দেশের মধ্যে কে কতটা ভোট পেয়ে জয়লাভ করবে এটা এখন আসলেই আগে অগ্রিম কিছু বলা যাচ্ছে না। তবে সাইপ্রাসের ক্যান্ডিডেট কিন্তু ঝানু কূটনীতি, ৪ দশকেরও বেশি তার অভিজ্ঞতা রয়েছে এবং বিশ্ব রাজনীতিতে, বিশ্ব কূটনীতিতে তার একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে। এর বিপরীতে ডক্টর খলিলের নামে বেশ কিছু অপপ্রচার ছড়ানো হয়েছে। এগুলো অপপ্রচার হোক সত্য হোক সেটা পরের কথা।
ডক্টর ইউনূসের 15 মাসের যে দুঃশাসন, যে ফ্যাসিবাদী শাসন, সেই শাসনের অংশ হিসেবে ডক্টর খলিলও একজন মানে দুর্নীতিবাজ এই তকমা পেয়েছে এবং দুঃশাসনেরও ভাগ তার কাঁধে চেপেছে। এছাড়াও আপনারা জানেন যে 2001 সালে প্রধান উপদেষ্টার অফিসে কর্মরত থাকা অবস্থায় তিনি একটি হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে যান এবং তাকে ঘিরে একটি পরকীয়া প্রেম, এসব অনেক কিছু আলোচনা হয়, যে কারণে তার নৈতিক অবস্থানটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই বিষয়গুলো জাতিসংঘকে লিখিতভাবে তার প্রতিদ্বন্দ্বীদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং শুধু জাতিসংঘকে নয়, 193টা দেশ যে ভোটার, তাদের অধিকাংশ সদস্য দেশে ডক্টর খলিলের বিরুদ্ধে এইসব যে অভিযোগ চাউর হয়েছে সেগুলো লিখিত আকারে জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ব্যক্তিগত অবস্থান থেকে ডক্টর খলিল কিন্তু এই কারণে বেশ কিছুটা পিছিয়ে গেছেন। তারপরেও দেখা যাক কি হয়, আর মাত্র 2 দিন, 2 তারিখের নির্বাচনের পরেই আমরা ফলাফল জানতে পারবো। এর পাশাপাশি রয়েছে আমাদের বাংলাদেশের ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যেখানে তাকে চিড়িয়াখানায় রাখা হয়েছে সেখানে একটা নেম প্লেটে লেখা হয়েছে অ্যালবিনো প্রজাতির মহিষ ডোনাল্ড ট্রাম্প। তো এই যে ডোনাল্ড ট্রাম্প নেম প্লেটটা দেওয়া হয়েছে, এর জন্য আমেরিকার এম্বাসি খুব ক্ষেপে গেছে। তারা বলতেছে যে এটার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে অপমান করা হয়েছে। একদম নেম প্লেটটাও ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতির নাম, তো এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। এমনিতেই ডোনাল্ড ট্রাম্প মহিষটি এই মিরপুরে আসার পর থেকে খুবই বিরক্ত, কারণ সে যে জীবনযাপনে অভ্যস্ত, তাকে যতটা মমতায় নিয়ম মেনে রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন পালন করা হয়েছে সেটি সে পাচ্ছে না। এই বিরক্তির অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত দর্শনার্থীদের ভিড়, কেউ কেউ তাকে খোঁচাচ্ছে। তো সব মিলিয়ে শুধু ট্রাম্প যেমন ক্ষুব্ধ, তেমন আমেরিকান এম্বাসিও ম্যানেজমেন্টে ক্ষুব্ধ। এদিকে আমেরিকার এক তরুণী দেখলাম যে একদম সরাসরি আমেরিকার থেকে চলে আসছে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে। তো এখন এই যে ডোনাল্ড ট্রাম্পের নেম প্লেট দেওয়া হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের লালন পালনে অবহেলা, এর জন্য চিড়িয়াখানার কিউরেটর সহ 6 জনকে সরাসরি চাকরিচ্যুত করা হয়েছে। বরখাস্ত করা হয়নি, কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়নি এবং সরাসরি তাদের চাকরি ডিসমিস করে দেওয়া হয়েছে। তার মানে কত সিরিয়াসলি ব্যাপারটা নেওয়া হয়েছে এবং গণমাধ্যমে যেভাবে তাকে প্রতিদিন ফোকাস করে নিউজ করা হচ্ছে এবং তাকে নিয়ে ব্যাপক ট্রল করা হচ্ছে, এই জন্য গণমাধ্যমকেও বলে দেওয়া হয়েছে তাকে নিয়ে যেন এত বেশি ফোকাস না করে এবং তাকে নিয়ে ট্রল না করে। এই গণমাধ্যমের স্বাধীনতাও কিন্তু এখানে ক্ষুণ্ণ হয়েছে এবং আর একটা নতুন নিয়ম করেছে, যেহেতু অতিরিক্ত দর্শনার্থী দেখে এবং তার লাইফস্টাইল বর্তমানে যেটা সে মেনটেন করছে, এটা তো তার আসলে রিয়েল লাইফ, মানে এই লাইফস্টাইলে সে অভ্যস্ত না। সুতরাং এই সব মিলিয়ে এখন নতুন নিয়ম করা হয়েছে যে প্রতি ঘন্টায় 12 জনের বেশি দর্শনার্থীকে ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য অ্যালাউ করবে না। এর পাশাপাশি আমেরিকান রাষ্ট্রদূতের SMS পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বিবেচনা না করে সরাসরি তাকে চিড়িয়াখানায় পাঠিয়েছিল। এখন এই সিদ্ধান্তটাকে নিয়ে পুনর্বিবেচনা করা হচ্ছে যে আসলে ডোনাল্ড ট্রাম্প কি চিড়িয়াখানায় থাকার মতো প্রাণী কিনা। সেক্ষেত্রে হয়তো তাকে চিড়িয়াখানা থেকে সরিয়ে কোনো একটা জায়গায় রাখা হবে, তাকে নিয়ে হয়তো আরো গবেষণার কাজ করা হবে, কারণ চিড়িয়াখানায় এই পাবলিক প্লেসে তার জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে। এই ছিল আজকে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আপডেট এবং তার জন্য 6 জনের চাকরিচ্যুতির ঘটনাটা আসলেই ভীষণ মর্মান্তিক এবং আমার কাছে ঠিক বোধগম্য নয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। নতুন করে সেই প্রশ্নটা আবার সামনে এসেছে, যেটা আমি বহু পূর্বে উত্থাপন করেছিলাম। মানবজমিন সম্পাদক এবং অনুসন্ধানী সাংবাদিক মতিউর রহমান চৌধুরী মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ইন্টারভিউ নিয়ে বলেছিলেন, মহামান্য রাষ্ট্রপতি তাকে বলেছেন, শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই, আমি অনেক খোঁজাখুঁজি করেছি, এমনকি ক্যাবিনেট ডিভিশনেও খোঁজাখুঁজি করে তার সেই পদত্যাগপত্র পাওয়া যায়নি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময় বিষয়টা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন তিনি শুনেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তবে তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই।
রাষ্ট্রপতি বলেন, পদত্যাগপত্র সংগ্রহ করার বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি। দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে জানতে চাইলে এটা হলো একটি বিষয় যে এটা সর্বজন সবার কাছে অবহিত আপনারা আছেন যে তিনি বলছেন যে এরকম কোন পদত্যাগপত্র আমার কাছে নেই। আর এই প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছিলেন সেই বিষয়টাকে আমরা আবার একটু মনে করতে চাই। আমি রিজাইন করিনি, কিন্তু আমার রেজিগনেশন লেটার ছাপিয়ে দিয়েছে। আমি যখন একটা ভিজিটার বইয়ে সই করি, সেই ছবি দেখিয়েছে আমি রিজাইন করছি। ওরা তো ভিজিটার বই দেখলেই তো বোঝা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন আমি রিজাইন করিনি, আমি একটা ভিজিটার্স বুকে স্বাক্ষর করছি, সেই ছবিটাকে নিয়ে এডিট করে ওটাকে আমার রেজিগনেশন হিসাবে দেখিয়ে বাইরে প্রচার করা হয়েছে। এর সঙ্গে আরো একটি বিষয় আসি, তার আরো স্পষ্ট একটা বক্তব্য আছে, সেটা আমরা একটু শুনি। বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার। ইলেক্টেড প্রাইম মিনিস্টার। এটা শুনলে তার বক্তব্যটা। এখন আমরা অতি সম্প্রতি আবার যে কথাটা উঠে এসেছে, দি পোস্ট নামক একটি গণমাধ্যমে জনাব মতিউর রহমান চৌধুরী ইন্টারভিউ দিয়েছেন। সেখানে মতিউর রহমান চৌধুরী স্পষ্ট করে বলছেন যে তিনি জেনেছেন শেখ হাসিনা হাতে 3 পৃষ্ঠার একটি পদত্যাগপত্র লিখেছিলেন, সেই পদত্যাগপত্র তিনি জমা দেননি বা দিতে পারেননি। তিনি মতিউর রহমান চৌধুরীর ভাষায় যে তিনি ভ্যানিটি ব্যাগে করে সেটা নিয়ে গেছেন। তাহলে বিষয়টা কি হলো? যিনি পদত্যাগ করেছেন এই অজুহাতে তার পরিবর্তে আরেকজনকে নিয়োগ দেওয়া হলো, তিনি অর্থাৎ কনস্টিটিউশনালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলছেন আমি পদত্যাগ করিনি। যার কাছে পদত্যাগ করেছেন বলে এই সকল কর্মকাণ্ড করা হলো তিনি মহামান্য রাষ্ট্রপতি, তিনি বলেছেন তার কোনো পদত্যাগপত্র আমার কাছে নেই, আমি এরকম কোনো পদত্যাগপত্র খুঁজেও পাইনি। অনুসন্ধানী সাংবাদিকতায় মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন 3 পৃষ্ঠার, তিনি সেটা জমা দেননি, তিনি তার ব্যাগে করে নিয়ে গেছেন। পদত্যাগকারী, পদত্যাগপত্র গ্রহণকারী এবং অনুসন্ধানকারী 3 জনার তথ্যে স্পষ্ট যে শেখ হাসিনা আদৌ পদত্যাগ করেন নাই। তাহলে পদত্যাগ না করলে তিনি কনস্টিটিউশনালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার হিসাবে তিনি যদি দেশের বাইরেও থাকেন, তিনি প্রাইম মিনিস্টার ইন এক্সাইল, প্রবাসে থাকা প্রাইম মিনিস্টার হিসাবে ট্রিট হওয়ার কোনো বিকল্প পথ নেই। দ্বিতীয়ত, বাংলাদেশের 12শ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, সংসদের মেয়াদ 5 বছর। এই সংসদ কি কারণে বাতিল হতে পারে বা সংসদের মেয়াদ শেষ হতে পারে তা বাংলাদেশের সর্বোচ্চ আইন যেটা সংবিধানে লেখা আছে, সেখানে স্পষ্টভাবে বলা আছে সংসদের মেয়াদ যদি শেষ হয় তাহলে ওই সংসদের অবসান হবে। এছাড়া যদি মেজরিটি পার্টি কনফিডেন্স হারান অথবা মেজরিটি পার্টির নেতা অর্থাৎ প্রাইম মিনিস্টার তিনি যদি লিখিতভাবে রাষ্ট্রপতিকে অনুরোধ করেন পার্লামেন্ট বাতিল করতে, তাহলে পার্লামেন্ট বাতিল হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্ট বাতিল করতে লিখিতভাবে রাষ্ট্রপতিকে বলেননি। পার্লামেন্টের মেয়াদ পূর্ণ হয়নি, তাহলে পার্লামেন্ট যে বাতিল করা হলো এই বাতিলটা আইনসঙ্গত হয়নি, সংবিধান সম্মত হয়নি। অর্থাৎ 12শ জাতীয় সংসদের পূর্ণ মেয়াদের পূর্বে নতুন একটি নির্বাচন করে কোন সংসদ করা সেটা সংবিধান সম্মত হয়নি। এর চেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা, শেখ হাসিনার অনুপস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার নামক ব্যবস্থা কাজ করেছে তার ভিত্তি কি? মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে একটা রেফারেন্স পাঠিয়েছিলেন এমনটা বলা হয়, যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক, কারণ সেই সময়
বিচারপতিরা জীবনের নিরাপত্তাহীনতার কারণে বিভিন্ন জায়গায় ছিলেন। ডকুমেন্টারি এভিডেন্স যে সিনিয়র মোস্ট জাস্টিস এম এনায়েতুর রহিম তিনি ক্যান্টনমেন্টে ছিলেন। পরবর্তীতে দেখা যায় মহামান্য প্রধান বিচারপতিও ক্যান্টনমেন্টে ছিলেন। অন্যান্য বিচারপতিরাও জীবনের নিরাপত্তার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছিলেন। আমরা যদি যুক্তির খাতিরে ধরেও নেই যে একটি রেফারেন্সের জন্য শুনানি হয়েছে, সেটা কি আদৌ শুনানি? অ্যাটর্নি জেনারেলের নিয়োগ হওয়ার পর কখন শুনানি হলো? আদৌ কি কোর্ট ফাংশন ছিল? আদৌ কি ফুল কোর্ট বসেছিল? আদৌ কি সেখানে কোনো শুনানি হয়েছে? এর কোনো প্রমাণ তথ্য আজ পর্যন্ত পাওয়া যায়নি। এত তো সত্ত্বেও যদি ধরে নি যে হ্যাঁ একটা শুনানি হয়েছে বা সুপ্রিম কোর্ট একটা রেফারেন্স দিয়েছে, এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা। সুপ্রিম কোর্টের কথিত সেই রেফারেন্সে প্রথমেই উল্লেখ করা হয়েছে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। অর্থাৎ সুপ্রিম কোর্ট মাথায় রেখেছে কনস্টিটিউশনে এরকম কোনো প্রভিশন নেই। কনক্লুশন এসে বলছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন জরুরি নির্বাহী কাজ পরিচালনার জন্য। মনে রাখবেন, একবারও সুপ্রিম কোর্ট বলেনি রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন, কোথাও বলেননি। আমি চ্যালেঞ্জ করে বলছি সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। কারণ সুপ্রিম কোর্টের অবশ্যই মাথায় ছিল, বিবেচনায় ছিল যে এমন সরকার গঠন করতে আমরা বলতে পারি না যেটা সংবিধানে আদৌ নেই। তাহলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা আর অন্তর্বর্তীকালীন সরকার এক জিনিস নয়। যদি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান অন্তর্বর্তীকালীন সময়ে যদি কোনো ভ্যাকুয়াম হয় নির্বাহী জরুরি কাজ পরিচালনার জন্য, তিনি কাউকে নিয়োগ দিতে পারেন। রাষ্ট্রপতির উপদেষ্টা থাকতে পারে, রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি থাকতে পারে, রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি থাকতে পারে, রাষ্ট্রপতির পাবলিক রিলেশন সেক্রেটারি থাকতে পারে, অ্যাডভাইজার থাকতে পারে, ডিফেন্স অ্যাডভাইজার থাকতে পারে। তাহলে যদি ধরে নেওয়া হয় তাহলে যারা সেই সময় নিয়োগ পেয়েছিলেন তারা পেয়েছিলেন রাষ্ট্রপতিকে উপদেশ দেবেন এভাবে উপদেষ্টা হিসাবে, কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার নয়। সেটাই যদি হয় তাহলে তাদের কৃতকর্ম কোনোভাবেই সরকারের পূর্ণাঙ্গ যে স্ট্রাকচার কনস্টিটিউশনালি সেই স্ট্রাকচারের কর্মকাণ্ড না। তারা বিদেশের সঙ্গে কোনো চুক্তি করা, তারা কোনো পলিসি ডিসিশন করা, তারা কনস্টিটিউশনের বাইরে গিয়ে আইসিটি ট্রাইব্যুনাল গঠন করা, বিচারক নিয়োগ করা, ট্রাইব্যুনালের ফরমেশন করা, পার্লামেন্ট প্রসেসে যাওয়া, অন্যান্য যা কিছু করেছেন সবটাই ছিল উইদাউট লফুল অথরিটি, অর্থাৎ আইনগত কর্তৃত্ব বহির্ভূত। ফলত আমরা কনক্লুশনে এই বিশ্লেষণে আসতে পারি বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান, এবং সংবিধানের ব্যত্যয় ঘটানো হলে বা সংবিধান ভঙ্গ করা হলে যা কিছু ভঙ্গ করে করা হবে সে বিষয়টি যে অবৈধ হয়, এটা পাকিস্তানের সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্টের অসংখ্য মামলায় সিদ্ধান্ত দিয়ে বলা হয়েছে সংবিধানে যেটা নাই, সংবিধানের বাইরে গিয়ে করা হলে সেটা ultraviates with the provisions of Constitution, violation of Constitution, inconsistent with the provision of Constitution, অর্থাৎ অসাংবিধানিক, অবৈধ, বেআইনি, সংবিধান বহির্ভূত, এবং সেগুলোকে বলা যেতে পারে সংবিধান লঙ্ঘনের অপরাধ। এ জাতীয় অপরাধ অতীতে করে অবৈধ উপায়ে ক্ষমতা দখল করে যারা পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী করে সংবিধানের আত্মরক্ষার চেষ্টা করেছিলেন, যারা খুন করে ক্ষমতা দখল করে এই প্রোটেকশন নিয়ে দাম্ভিকতার সঙ্গে বলেছিলেন যে উই আর কনস্টিটিউশনালি প্রোটেক্টেড,
তাদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে, বিচার হয়েছে, কারো কারো মৃত্যুদণ্ড হয়েছে, মৃত্যুদণ্ড সর্বোচ্চ আদালতে কনফার্ম হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 7-এর ব্যাখ্যায় সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। এবং 7-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যা কিছু করা হবে তা অবৈধ। আর সংবিধান বহির্ভূত কাজ করলে কি হবে? সংবিধানের 7-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে তা হবে অবৈধ। এমনকি যদি হাইকোর্ট ডিভিশনে কোনো জাজমেন্ট দিয়ে কনস্টিটিউশনের বাইরে কোনো ফর্মুলেশন দেন, সুপ্রিম কোর্টও যদি কনস্টিটিউশনের বাইরে গিয়ে কোনো ডিকটাম দেন, কোনো নির্দেশনা দেন, সেটা অবৈধ হবে। কারণ কখনো কখনো আমাদের নীতিমালা থেকে, জাজমেন্ট থেকে প্রতীয়মান হয়, কোর্ট ইটসেলফ ক্যান কন্টেম্প্ট ইটসেলফ। আদালত নিজেও আদালত অবমাননার কাজ করতে পারেন। বিচারকরাও যদি আইনের পরিপন্থী কাজ করেন এবং জ্ঞাতসারে করেন, আইন ভঙ্গ করেন, সংবিধান করেন, তিনিও কিন্তু দায় মুক্ত না। অনুসন্ধানী সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর 2 পার্টের 2টি বিষয়কে সামনে নিয়ে এসে আমার অ্যানালাইসিস, শেখ হাসিনার পরিবর্তে কথিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা ছিল অবৈধ, পার্লামেন্ট ডিসলভ করা ছিল অবৈধ, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড ছিল অবৈধ, একটি প্রতিষ্ঠিত সরকারকে উচ্ছেদের প্রক্রিয়া ছিল অবৈধ, এবং নাশকতা, সন্ত্রাস, নৈরাজ্য করে তার ধারাবাহিকতায় যা কিছু করা হয়েছে এর A to Z সবকিছু অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এটা অবশ্যই প্রমাণিত হবে, আজ হোক কাল হোক। এই সত্য কেউ এড়াতে পারবে না। কারণ বাংলাদেশের সংবিধানকে কিন্তু কখনোই সাসপেন্ড করা হয়নি। সংবিধান বহাল ছিল, বলবৎ ছিল। শপথ নেওয়ার সময়ও ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সংবিধানকে রক্ষা করব, সংরক্ষণ করব, সংবিধানকে মেনে চলব। সংবিধানকে মেনে চলার শপথ নিয়ে যেটা করেছেন সেটা শপথ ভঙ্গ, সংবিধান ভঙ্গ। ভয়াবহ অপরাধ হয়েছে। সেই অপরাধের কনসিকুয়েন্স ধারাবাহিকভাবে যারা সুবিধাভোগী তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আলোচনা থামছেন। আমার মনে হয় যে ওনার মেয়াদ যে পর্যন্ত শেষ না হবে এবং যে পর্যন্ত ওনার পরিবর্তে বিএনপি আর কাউকে রাষ্ট্রপতি না করবে, মানে তার দলের কাউকে রাষ্ট্রপতি না করবে, ততক্ষণ পর্যন্ত এই আলোচনা চলতেই থাকবে। আল্লাহ না করুক সেই বিতর্কিত, সমালোচিত বাংলাদেশের কুখ্যাত শাসক ডক্টর মোহাম্মদ ইউনূসকে